Good morning, everyone. Thank you very much for joining in the class on time. Today first we'll discuss our lecture first, and then we'll decide about the meet date. Is it clear? Okay, sir. So I will wait for another 1 minute and then we'll start the class sharp at 8. So what we discussed in our last class? Anyone? Can anyone tell me what we discussed in our last class? Amino acids. Amino acids. Okay, so what point we discuss about amino acids? We discussed what are amino acids, right? And their structure, and then alpha helix, beta sheet, beta turn, right? Yes, sir. So did you gone through the lecture or not? You are seeing the screen, right? Yes, sir. Okay, जी सर so we were here, right, in our last class. Yes, sir. Okay, so today we will start from tertiary structure. So what is tertiary structure? Tertiary structure প্রোটিনের three-dimensional structure. Is it clear? আমি যদি বাংলায় বলি একটা পলিপেপটাইডের three-dimensional structure হলো tertiary structure. ক্লিয়ার হয়েছে? जी सर আচ্ছা, আলফা হেলিক্স আর বিটা শিটে আমরা পড়ে আসছিলাম, বা বিটা টার্ন, সেখানে আমরা পড়ে আসছিলাম হাইড্রোজেন বন্ডিং হয়, রাইট? Yes, sir. हाँ सर আমি যদি একটু ব্যাক যাই তাহলে এখানে দেখা যাবে যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, রাইট? আচ্ছা, এখানেও অ্যাজ ওয়েল হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, বাট আর গ্রুপের কোনো ভূমিকা ছিল না, রাইট? जी सर Yes. আচ্ছা, তো টারশিয়ারি স্ট্রাকচারের ক্ষেত্রে আর গ্রুপের একটা ভূমিকা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, আর গ্রুপের ভূমিকা কি সেটা জানার জন্য আগে একটু আমাদের কেমিস্ট্রি জানা লাগবে। আচ্ছা, যদি দুই ধরনের চার্জ থাকে, পজিটিভ পজিটিভ, তাহলে কি তারা অ্যাট্রাক্ট করবে নাকি বিকর্ষণ করবে?
বিকর্ষণ করবে স্যার। আচ্ছা, আর যদি দুইটা নেগেটিভ চার্জ থাকে সে রিপেল করবে। সেটাও রিপেল বিকর্ষণ করবে। করবে স্যার। আচ্ছা, আর যদি চার্জের ভেরিয়েশন থাকে লাইক পজিটিভ নেগেটিভ থাকে তাহলে তাহলে মানে স্যার অ্যাট্রাক্ট তাহলে করবে। অ্যাট্রাকশন হবে। আচ্ছা, তো আর গ্রুপের ক্ষেত্রে এই বিষয়গুলো হবে, ঠিক আছে? যদি সেম ধরনের চার্জ থাকে তাহলে বিকর্ষণ করবে, যদি অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তো চার্জের ভেরিয়েশনের জন্য কয়েক ধরনের বন্ড হতে পারে। হাইড্রোজেন বন্ডিং হতে পারে, আয়নিক বন্ডিং হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন হতে পারে, লন্ডন ডিসপারশন ফোর্সেস হতে পারে। এখন এই বন্ডিং গুলো, স্যার ইয়েস স্যার কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই বন্ড গুলা কেমন করে হয় এগুলো আমরা হয়তো বা ইন্টারমিডিয়েট পড়ে আসছি। যদি কারো ল্যাকিংস থাকে তাহলে একটু আরেকবার রিভিশন করে নিলে ভালো হয়। ক্লিয়ার হয়েছে? যদি আমি মেন বিষয় বলি বন্ডিং এর, তাহলে অপোজিট চার্জ থাকবে, সেই চার্জ গুলো অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? ইজ মাই পয়েন্ট ক্লিয়ার অর নট? স্যার Yes, লাস্ট sir. লাইনটা একটু আবার বলবেন। আচ্ছা, আর গ্রুপের ভেরিয়েশনের জন্য বন্ডিং এর প্যাটার্নের কিছু ভেরিয়েশন থাকবে। লাইক যদি সেম ধরনের চার্জ থাকে তাহলে বলছি যে বিকর্ষণ করবে, আর যদি অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে? এখন চার্জের উপর ডিপেন্ড করে কয়েক ধরনের বন্ডিং হতে পারে। হাইড্রোজেন বন্ডিং হতে পারে, আয়নিক বন্ডিং হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন হতে পারে, লন্ডন ডিসপারশন ফোর্স ক্রিয়েট হতে পারে। তো এই বন্ডিং গুলা কেমন করে হয় সেগুলো হয়তো আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি। যদি না পড়ে এসে থাকে তাহলে আরেকবার একটু ইন্টারনেট থেকে দেখে নিব। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি কেমিস্ট্রির ডিপে যাচ্ছি না আজকে। আচ্ছা, এখন আর গ্রুপ যদি পোলার হয়, হ্যাঁ, পোলার মানে কি? পোল থাকবে, রাইট? লাইক পজিটিভ নেগেটিভ সামথিং থাকবে, রাইট? আচ্ছা, তো পোলার হলে সেক্ষেত্রে ধরো হাইড্রোজেন বন্ডিং হতে পারে। যদি চার্জ থাকে তাহলে কি হতে পারে? আয়নিক বন্ডিং হতে পারে, রাইট? আচ্ছা, এখন কোনো কিছু যদি উইক থাকে, লাইক ধরো কার যদি উইকনেস থাকে আমাদের, হ্যাঁ, আমরা কি করি সেটা লুকায় লুকায় রাখা ট্রাই করি না? আমরা তো প্রকাশ করতে চাই না, রাইট? Yes, sir. উইকনেস গুলো আমাদের। আচ্ছা, তো প্রোটিনের ক্ষেত্রে উইকনেস, কিছু অ্যামাইনো অ্যাসিডের উইকনেস আছে ওয়াটারের প্রতি আর কি, হ্যাঁ, ওয়াটারকে তারা ভয় পায় আর কি। তো ওয়াটারকে যেহেতু ভয় পায় সেক্ষেত্রে যখন টারশিয়ারি স্ট্রাকচার করবে সেই ভয় পাওয়া অংশটুকু ট্রাই করবে যে ভিতরের দিকে রাখার। ক্লিয়ার হয়েছে? আর যে অংশটা ওয়াটারকে ভয় পায় না সেটা বাইরের দিকে থাকার। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো যখন টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম হবে তখন এই বিষয়গুলো হবে। আচ্ছা, আমি যে কয়েক ধরনের বন্ডের কথা বলছি তার বাদে আরেক ধরনের বন্ডিং হয় ডাইসালফাইড বন্ড, যেটা মনে হয় ফার্স্ট লেকচারে একটা কথা আসছিল আর কি, যে ডাইসালফাইড বন্ড কেমন করে হয় আর কি। ঠিক আছে? তো টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম করতে গেলে ডাইসালফাইড বন্ড হয়। ডাইসালফাইড বন্ড কি? জাস্ট সালফার সালফার বন্ডিং হয় আর কি। আচ্ছা, এখন আমি ডিটেলসে একটু যাচ্ছি ডাইসালফাইড বন্ডিংটা আসলে কেমন করে হয়। সিস্টেইন নামক একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডে জানি আমরা সালফার গ্রুপ থাকে, রাইট? সিস্টেইন। জি স্যার। আচ্ছা, যদি লেকচার না দেখা হয়ে থাকে তাহলে আমি একটু ব্যাক যাচ্ছি, সিস্টেইনটা কেমন আমি দেখা নিয়ে আসতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে সিস্টেইন কেমন? Yes, sir. আচ্ছা, তো সিস্টেনের এই সালফার গ্রুপ যে আছে এই সালফার গ্রুপের সাথে আরেকটা সিস্টেনের সালফার গ্রুপের বন্ডিং হয়। তো যেহেতু বন্ডিং এর ফলে দুইটা সালফাইড গ্রুপ হয় সেই কারণে বলা হয় ডাইসালফাইড। ইজ ইট ক্লিয়ার? ডাইসালফাইড বন্ডিং এর ইস্যুটা ক্লিয়ার হয়েছে? Ji, sir.
আচ্ছা, তো ডাইসালফাইড বন্ডিং যখন হয় তখন আসলে কি হাইড্রোজেন চলে যায়, রাইট? जी सर। আচ্ছা, তো অক্সিডেশন হলে আসলে হাইড্রোজেন চলে যায়, আর আমি যদি আবার হাইড্রোজেন যোগ করি তাহলে হচ্ছে রিডাকশন করতে হবে এটা, ঠিক আছে? তো যদি আমি আবার হাইড্রোজেন যোগ করি অথবা যদি রিডাকশন করি তাহলে সে আবার আগের ফর্মে ব্যাক যাবে। আচ্ছা, এখন ডাইসালফাইড বন্ড আসলে কেমন করে তৈরি হতে পারে বা কোন ধরনের পেপটাইডে তৈরি হয় আর কি, হ্যাঁ? একটা হইতে পারে যে যে পেপটাইডের মধ্যে সিস্টেন অ্যামাইনো অ্যাসিড আছে সেইটার মধ্যে ডাইসালফাইড বন্ড হইতে পারে। আর একটা হইতে পারে যে অন্য একটা পলিপেপটাইডের সাথে সে ডাইসালফাইড বন্ড ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? यस सर। ওকে, যদি যে প্রোটিনটা আছে, যে পেপটাইডটা আছে, তাহলে যদি সেই পেপটাইডের মধ্যে যদি ডাইসালফাইড হয় তাহলে আমরা বলবো ইন্টারপেপটাইড ডাইসালফাইড বন্ড, ওকে, উইদিন এ পেপটাইড। আর যদি দুইটা পেপটাইডের মধ্যে হয় তাহলে ইন্টার। এই ওয়ার্ডটা কমপ্লেক্স মনে হলে বাদ দিলেও চলবে, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু জানলেই হবে যে ডাইসালফাইড বন্ডটা যে প্রোটিনের মধ্যে সিস্টেন অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেটার মধ্যে হইতে পারে, অথবা এই ডাইসালফাইড বন্ডের দ্বারা একটা পেপটাইড আরেকটা পেপটাইডের সাথে যোগ হইতে পারে। ইজ ইট ক্লিয়ার? यस सर। Sir, can you please explain it again? আচ্ছা, প্রোটিন গুলা কি আসলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, রাইট? Yes, sir. আচ্ছা, তো অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হলো সিস্টেন। তো সিস্টেন অ্যামাইনো অ্যাসিড আরেকটা সিস্টেন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হতে পারে আর কি। তো প্রোটিন গুলো যখন ফোল্ড হয় তখন এই একটা সিস্টেন আরেকটা সিস্টেন অ্যামাইনো অ্যাসিডের সাথে যোগ হয়, তো সেটা যোগ হয়ে একটা ডাইসালফাইড ব্রিজ তৈরি করে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ডাইসালফাইড কেন বলা হচ্ছে? কারণ দুইটা সালফাইড গ্রুপ থাকে এখানে, রাইট? দিস ওয়ান, দুইটা There are সালফাইড। two sulfides. সরি, There are two sulfides here, that's why. ইয়া, টু সালফাইড, দ্যাটস Must ওয়াই be the ডাইসালফাইড। blood. এখন এই ডাইসালফাইড বন্ডিংটা যে প্রোটিনের মধ্যে আছে, আহ, মানে যে প্রোটিনটা এই অ্যামাইনো অ্যাসিডটা ক্যারি করতেছে সিস্টেন, সেই প্রোটিনের মধ্যে হইতে পারে নিজস্ব মধ্যে, অথবা অন্য একটা প্রোটিনের সাথেও ডাইসালফাইড বন্ড ক্রিয়েট করতে পারে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখানে দেখা যাচ্ছে কি এইটা একটা পলিপেপটাইড, ঠিক আছে? তো এই পলিপেপটাইডের মধ্যে সিস্টেন আছে, তো নিজেদের মধ্যে একটা ডাইসালফাইড বন্ডিং হইতে পারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এমন হতে পারে যে অন্য একটা পলিপেপটাইডের সাথে ডাইসালফাইড বন্ড তৈরি করতে পারে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তো যখন সেম চেইনের মধ্যে হবে তখন বলা হয় ইন্টার চেইন। ইন্টার মানে হয়েছে নিজের মধ্যে আর কি, ঠিক আছে? আর ইন্টার মানে হয়েছে আরেকজনের সাথে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে একটা ইন্টার চেইন ডাইসালফাইড বন্ড শো করার জন্য, তখন কিন্তু দুইটা পলিপেপটাইড চেইন আঁকতে হবে, তার মধ্যে ইন্টারেকশন দেখাইতে হবে, ঠিক আছে? তো যদি হয়েছে উল্টাটা আঁকা হয় তখন কিন্তু নাম্বার 0। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? স্যার এই পয়েন্টটা আবার বলবেন? আচ্ছা, ধরো পরীক্ষাতে কোশ্চেন করা হলো যে ইন্টার চেইন ডাইসালফাইড বন্ড শো করো, ঠিক আছে, ডায়াগ্রাম আকারে। আচ্ছা, তো তখন যদি এরকম আকারে একটা চেইন দেখানো হয়, ডাইসালফাইড বন্ড দেখানো হয়, তখন কিন্তু নাম্বারটা 0 হয়ে যাবে, ঠিক আছে? কারণ উল্টাটা লেখা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ইন্টার ওকে বললে স্যার। দুইটা পলিপেপটাইড থাকা লাগবে। ডিটেইল এখানে অ্যামাইনো অ্যাসিড লেখার দরকার নাই, শুধু এটা লেবেলিং করে বলে দিলেই হবে যে এটা একটা পলিপেপটাইড আর এটা একটা পলিপেপটাইড। ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, নাই, গুড। আচ্ছা, কোয়াটার্নারি স্ট্রাকচারটা কি? কোয়াটার্নারি স্ট্রাকচার হলো, ধরো দুইটা ডিফারেন্ট পলিপেপটাইড, হ্যাঁ, সেগুলা টারশিয়ারি স্ট্রাকচারের সাথে যখন একজন আরেকজনের সাথে জয়েন হবে তখন কোয়াটার্নারি স্ট্রাকচার তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার?
Yes, sir. জি স্যার। আচ্ছা, তো এই দুইটা পলিপেপটাইড যখন যোগ হবে তাদের মধ্যে বন্ডিং হইতে পারে, ঠিক আছে? কেমন ধরনের বন্ড হইতে পারে? হাইড্রোজেন বন্ডিং হইতে পারে, ভ্যান ডার ওয়ালস ফোর্স এর মাধ্যমে তারা জয়েন হইতে পারে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে প্রোটিনের 4 ধরনের স্ট্রাকচার আমরা পড়ে ফেললাম। তো এখানে একটা সামারি দেওয়া আছে, কেউ একটু বলবে যে সামারি গুলা কি হয় আসলে প্রাইমারি স্ট্রাকচারে? It's just an arranged sequence of amino acids. ইয়েস, এন্ড সেকেন্ডারি স্ট্রাকচার? Is a peptide bond between the amino acids, which cause the amino acids to fold Is into it for peptide bonding or hydrogen bonding? Hmm? Is it for For peptide bonding? hydrogen bonding. Yes, because peptide bonding also present here, right? Okay, and what happen in tertiary structure? Oh, they fold in a 3D pattern. Okay, 3D pattern. And in quaternary structure? The protein has more than one amino acid chain. They fold. The quaternary Okay. structure proteins are also, the amino acid chains are also folded in quaternary proteins. আচ্ছা, তো এখানে দুই ধরনের পলিপেপটাইড চেইন আসলে মিক্সড হবে। ক্লিয়ার হয়েছে কথা? আচ্ছা, এখন এই যে দুই ধরনের পলিপেপটাইড অ্যাড যে হচ্ছে, হ্যাঁ, এদের কিন্তু আবার প্রত্যেকটারই কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচার আছে, রাইট? আমি যদি এখানে দুই ধরনের পলিপেপটাইড বলি, এখানে 2 বা 3, 4 যাই হোক, ঠিক আছে, সবকিছু মিলে কোয়াটারনারি স্ট্রাকচার হবে। যদি এখানে 2টা সাব ইউনিট থাকে তাহলে 2, 3টা সাব ইউনিট থাকলে তাহলে 3 ধরনের পলিপেপটাইড চেইন। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? Yes, sir. প্রত্যেকটা পলিপেপটাইডেরই কিন্তু আবার আলাদা আলাদা তাদের প্রাইমারি স্ট্রাকচার আছে, সেকেন্ডারি স্ট্রাকচার আছে, টারশিয়ারি স্ট্রাকচার আছে। আচ্ছা, এখন নেক্সট টপিক ডিনেচুরেশন। আরেকটা টপিক হলো রিনেচুরেশন। এখন ডিনেচুরেশন মানে হলো ভেঙে ফেলা। কি ভেঙে ফেলবো আমরা? প্রোটিনের মধ্যে যে বন্ডিং গুলো তৈরি হয় না, হাইড্রোজেন বন্ডিং, আয়নিক বন্ডিং থাকে না? Yes, sir. আচ্ছা, সেই বন্ডিং গুলো যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে? স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? লিনিয়ার স্ট্রাকচার হয়ে যাবে, রাইট? ইজ ইট ক্লিয়ার? Sir, could you please repeat? আচ্ছা, এখানে আমি একটা নর্মাল প্রোটিন দেখাচ্ছি, হ্যাঁ, নর্মাল প্রোটিন, ধরো এটা ফোল্ডিং করে আছে, ঠিক আছে? এখন আমি বায়োলজিক্যালি কিছু ট্রিটমেন্ট করলাম, সেই ট্রিটমেন্টের ফলে আমি শুধুমাত্র যে ওই যে হাইড্রোজেন বন্ডিং গুলো আছে বা কোভ্যালেন্ট বন্ডিং যেগুলো আছে, সরি, হাইড্রোজেন বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং লাইক ডাইসালফাইড বন্ডিং, তারপরে ধরো আয়নিক বন্ডিং, সেগুলো আমি ব্রেকডাউন করে ফেললাম, ঠিক আছে? তাহলে প্রোটিনটা কিন্তু লিনিয়ার হয়ে যাবে, রাইট? Yes, sir. আচ্ছা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিনেচুরেশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. বাট তাদের পেপটাইড বন্ডগুলো কিন্তু ব্রেকডাউন করা যাবে না। পেপটাইড বন্ডটা তো প্রাইমারি স্ট্রাকচার থাকে, রাইট? ফার্স্টে যে শুরু হয়, অ্যামিনো অ্যাসিড গুলো জয়েন করে যে একটার সাথে আরেকটা। Yes, sir. Yes, sir. আচ্ছা, তো পেপটাইড বন্ডিং ব্রেকডাউন না করে আমরা জাস্ট অন্য যে বন্ডগুলো আছে, যে বন্ডিং গুলোর মাধ্যমে আসলে ফোল্ড হয়, সেগুলো যদি ব্রেকডাউন করে ফেলি তাহলে বলা হয় ডিনেচুরেশন। আচ্ছা, তো ডিনেচুরেশন কয়েকভাবে করা যেতে পারে। ধরো হিট ট্রিটমেন্ট করলে হতে পারে, অ্যালকোহল ট্রিটমেন্ট, হেভি মেটাল, বা হচ্ছে অ্যাসিড ট্রিটমেন্ট অথবা বেস ট্রিটমেন্ট, এভাবে করে আমরা ডিনেচুরেশন করতে পারি, ঠিক আছে? এখন ডিনেচুরেশন করলে আসলে কি হয়? প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় আর কি। তো প্রোটিনের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি কিন্তু আসলে প্রোটিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে?
Yes, sir. আচ্ছা, সে যদি লিনিয়ার পলিপেপটাইড আকারে থাকে তখন কিন্তু তার আসলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। যখন সে ফোল্ড হয় তখন সে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্লে করে। তো ডিনেচুরেশন করে ফেললে আসলে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা হ্যাম্পার হয়। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Sir, one question I had, sir. ইয়েস, শিওর। Sir, the disulfide bonds, the ionic bonds, and the van der Waal interactions, are they between the R groups of the proteins when in the tertiary structure? Like, where are these bonds, sir? ওকে, সো অলরেডি তো আমরা হাইড্রোজেন বন্ডিংটা পড়ে ফেলছি, রাইট? সেকেন্ডারি স্ট্রাকচারে Yes, sir. Yes, sir. কেমন করে হাইড্রোজেন বন্ডিং হয়। আচ্ছা, তো I remember- সেকেন্ডারি স্ট্রাকচার গুলো যখন আরো ফোল্ড হয় তখন টারশিয়ারি স্ট্রাকচার তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, সেকেন্ডারি স্ট্রাকচার পর্যন্ত আমরা যতটুকু পড়াশোনা করে আসছি সেখানে দেখা যাচ্ছে যে আর গ্রুপ নিয়ে আমরা আসলে পড়াশোনা করিনি, রাইট? Yes, sir. আচ্ছা, তো এখানে আমরা টারশিয়ারি স্ট্রাকচারে আর গ্রুপের কি ভূমিকা আছে সেটা নিয়ে কথা বলতেছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আর Yes, গ্রুপ sir. কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে যে পোলার হতে পারে। পোলার বলতে পোলারের মধ্যে আবার টাইপ হতে পারে যে হতে পারে দুইটা সেম চার্জের আছে অথবা দুইটা ডিফারেন্ট চার্জের আছে, ঠিক আছে? তো সেম চার্জে থাকলে কি হবে, তখন অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার হয়েছে কথা? Understood, অপোজিট sir. চার্জ থাকলে তখন হচ্ছে বিকর্ষণ করবে আর কি। তো এই চার্জের উপর ভেরিয়েশন করে অথবা ধরো আহ, সামান্য চার্জের ভেরিয়েশন লাইক ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, হ্যাঁ, যখন পজিটিভ নেগেটিভ থাকবে তখন তো আয়নিক বন্ডিং হবে, রাইট? Yes, sir. আচ্ছা, যখন সামান্য চার্জের ভেরিয়েশন হবে তখন ধরো হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল ইন্টারেকশন এগুলো ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? আর গ্রুপগুলোর মধ্যে। ক্লিয়ার হয়েছে কথা? Okay, okay, sir. Understood. আচ্ছা, তো যেখানে ছিলাম প্রোটিন আমরা ধরো ডিরেকশন করে ফেললাম, হ্যাঁ, এখন যদি আবার চাই যে আগের ফর্মে ব্যাক করব, তার প্রসেস হলো রিন্যাচুরেশন, ঠিক আছে? আবার সবগুলো জয়েন করে ফেলবার সাথে। ক্লিয়ার হয়েছে কথা? Yes, sir. আচ্ছা, এখন যে ট্রিটমেন্ট গুলো আমরা করছিলাম লাইক হিট ট্রিটমেন্ট যদি কথা বলি আর কি, ধরো হিট দিয়ে আমরা প্রোটিনের বন্ডগুলো ভেঙে ফেলছিলাম, এখন আবার হিটটা উইথড্র করে নিলাম আর কি, তখন প্রোটিন কি করবে, আবার আগের ফর্মে ব্যাক যাবে। বাট একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আসলে 100% কিন্তু কখনোই আগের মতো হয় না সবকিছু। ক্লিয়ার হচ্ছে কথা? So, sir, it ধরো, won't be again anytime 100% more effective, yes? yes, the effectivity will be changed a bit. Okay, sir. So, and also this procedure is not easy, okay? আর এটা আগের মতো ব্যাক যাবে কিনা 100% সেটা ডিপেন্ড করবে আসলে আমি কতটুকু চেঞ্জ করছি তার উপর। ক্লিয়ার হয়েছে কথা? এখন ধরো আমি সামান্য হিট ট্রিটমেন্ট করছি, দেখা গেল যে একটা দুইটা বন্ড ব্রেকডাউন হয়েছে, আবার আমি হিট উইথড্র করে নিলাম, তখন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, রাইট? এখন আমি যদি ধরো একদমই সব পাল্টায় ফেলতেছি, ধরো কোনো বন্ডিং এ রাখতেছি না, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ধরো আমি নর্মালি বোঝানোর জন্য যদি বলি যে আমরা ধরো একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললাম, তারপরে সুপার গ্লু দিয়ে আবার জোড়া লাগাচ্ছি আর কি, হ্যাঁ। যদিও গ্লাসটা জোড়া যদি লাগানো যায়, তাও কিন্তু সেটা একদম 100% আগের মতো হবে না, রাইট? Yes, জি sir. স্যার। আচ্ছা, তো প্রোটিনের ক্ষেত্রেও বিষয়টা সেম। ক্লিয়ার হয়েছে? কোনো জি কনফিউশন? Yes, sir. Yes, sir. কারো কোনো কনফিউশন আছে এখানে? নাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হলো জুইটারায়ন। টপিকটা নামটা আমি জানি না কেমন লাগে আর কি, আমার কাছে খুব ভালো লাগে আর কি নামটা, এবং টপিকটা খুব ইজি আসলে। তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা কি জানি যে অ্যামাইনো গ্রুপ থাকবে আর অ্যাসিডিক গ্রুপ থাকবে, রাইট? Yes, sir. তো দেখা যাচ্ছে যে ধরো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা পিএইচ আছে, যে পিএইচটা অ্যাপ্লাই করলে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো জুইটারায়ন হিসেবে কাজ করে। এখন জুইটারায়ন আসলে কি? জুইটারায়ন হলো তোমার পজিটিভ নেগেটিভ চার্জ থাকবে একটা মলিকুলের মধ্যে। ক্লিয়ার হয়েছে?
তো যেহেতু দুই ধরনের চার্জ থাকবে, এই দুই ধরনের চার্জ একটা আরেকটাকে নালিফাই করে ফেলবে, তার মানে নেট চার্জ হলো 0। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. sir. বিষয়টা খুব সিম্পল, রাইট? Yes, sir. আচ্ছা, যদি আমরা অ্যালানিনের কথা বলি, অ্যালানিন pH 7.3 তে জুটেরান হিসেবে কাজ করে। আচ্ছা, এখন পরীক্ষায় যদি আসে এরকম যে অ্যালানিন অ্যাক্ট এজ জুটেরান at pH 7, show with a diagram, তখন কি করতে হবে? We have to draw alanine's diagram, and then we have to in our amine group NH2, in our NH2 we have to add one more hydrogen and make it NH3 plus, and from our carboxyl group remove the hydrogen and make it negative. Okay, so Make it a reversible reaction. so this hydrogen from here will replace here, right? Yes, sir. Okay. Okay, so next topic, প্রোটিনের ক্লাসিফিকেশন বেসড অন বায়োলজিক্যাল ফাংশন। আমরা জানি যে প্রোটিন আমাদের বডিতে অনেক ধরনের ফাংশন করে, রাইট? Yes, sir. আচ্ছা, প্লাজমা মেমব্রেন পড়ার সময় কিছু ফাংশন নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? যেমন এনজাইম প্রোটিন। আচ্ছা, তো বেসড অন বায়োলজিক্যাল ফাংশন আমরা প্রোটিনকে মোটামুটি 9 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, ফার্স্টের ধরন হলো ক্যাটালাইটিক প্রোটিন। আচ্ছা, এখানে কোনো রুলস নাই, হার্ড এন্ড ফাস্ট, যে কোনোটাকে ফার্স্টে লেখা যেতে পারে। ক্লিয়ার হচ্ছে কথা? Yes, sir. Okay, sir. আচ্ছা, লাইক 2 নাম্বারটাকে আমি ফার্স্টে লিখলাম, 3 নাম্বারটাকে আমি সেকেন্ডে লিখলাম, 4 নাম্বার আবার 1 নাম্বারটাকে আমি 4 নাম্বারে লিখলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো ক্যাটালাইটিক প্রোটিনগুলোর কাজ কি আসলে? বায়োকেমিক্যাল যে রিঅ্যাকশন গুলো হয় সেগুলো ক্যাটালাইসিস করা। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, যদি এক্সাম্পলের কথা বলি তাহলে এনজাইম অথবা হচ্ছে কোএনজাইম, ঠিক আছে? এখন এনজাইম তো সবাই জানি, কোএনজাইম মানে কি? কো মানে হলো এনজাইমের রেসিস্টেন্স, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট এনজাইম। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Understood. আচ্ছা, প্রোটিন আমাদের বডির স্ট্রাকচারাল রোল প্লে করে। যেমন ধরো কোলাজেন আমাদের বোনের স্ট্রাকচার তৈরি করতে হেল্প করে। আচ্ছা, ইলাস্টিন আমাদের লিগামেন্ট তৈরি করতে হেল্প করে। কেরাটিন আমাদের চুল এবং নখ তৈরি করতে হেল্প করে। ক্লিয়ার হয়েছে? Yes, sir. Sir, I had a Yes. question over here. Yes. Sir, will we study about fibrous proteins and globular proteins? Because like most of like about catalytic proteins, most of them are globular proteins, yes? And Okay, so we'll come to this point as well, no problem. We're okay, coming. okay. Okay. Yes, okay. Okay. So নিউট্রিয়েন্ট প্রোটিন, লাইক কিছু প্রোটিন আছে যেগুলো নিউট্রিশনাল ভ্যালু আছে, যেমন ক্যাজেন ইন মিল্ক। আচ্ছা, কিছু প্রোটিন আছে যেগুলা রেগুলেটরি ফাংশন প্লে করে, আমাদের বডির মেটাবলিজম এবং সেলুলার অ্যাক্টিভিটি গুলা কন্ট্রোল করে, ঠিক আছে? লাইক হরমোনাল প্রোটিন। আচ্ছা, কিছু প্রোটিন আছে আমাদের বডির ডিফেন্স সিস্টেমে কাজ করে। অ্যান্টিবডির নাম তো আমরা সবাই জানি, রাইট? Yes, sir. আচ্ছা, তো অ্যান্টিবডি গুলো আমাদের বডির ডিফেন্সে কাজ করে। ফরেন কোনো কিছু আসলে অ্যান্টিবডি ওটাকে কিল করে ট্রাই করে আর কি। আচ্ছা, অ্যান্টিবডি বাদ দিয়েও আরেক ধরনের প্রোটিন থাকে, কমপ্লিমেন্ট প্রোটিন। সেটা হায়ার মানে হয়তো 3rd ইয়ার বা 4th ইয়ারে গেলে জানা যাবে আর কি, কমপ্লিমেন্ট প্রোটিন সম্বন্ধে ডিটেলস, ঠিক আছে? ইমিউনোলজি Okay, ক্লাসে। আচ্ছা, তো এখন শুধু জেনারেলি হবে যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো ডিফেন্স সিস্টেমে কাজ করে। আচ্ছা, কিছু প্রোটিন আছে যে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, লাইক আমাদের বিভিন্ন ধরনের মলিকুলস আমাদের বডিতে ট্রান্সফার করতে হেল্প করে। যেমন যদি আমরা হিমোগ্লোবিনের কথা বলি, অক্সিজেন ট্রান্সপোর্ট করে, রাইট?
Yes, sir. জি স্যার। আচ্ছা, কিছু প্রোটিন আছে আমাদের বিভিন্ন ধরনের মলিকুল স্টোর করে রাখতে হেল্প করে, যেমন ফেরিটিন আয়রন স্টোর করে। কন্ট্রাকটাইল অর মোবিলিটি প্রোটিন, আমরা যখন মুভমেন্ট করি তখন এই প্রোটিনগুলো কাজ করে, অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন। আচ্ছা, আমাদেরও যেমন ডিফেন্স সিস্টেম আছে, অন্য প্রাণীরও ডিফেন্স সিস্টেম আছে। তো তারা দেখা যায় যে টক্সিক সাবস্টেন্স তৈরি করে, সেই টক্সিক সাবস্টেন্সগুলোর মাধ্যমে তাদের ডিফেন্ড করে, যেমন স্নেক ভিনম, ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো ফাংশনের উপর বেস করে আমরা প্রোটিন এভাবে করে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটু ডিপে যাচ্ছি আর কি। প্রোটিনকে মূলত 3 ভাগে ভাগ করা যেতে পারে কেমিক্যাল কম্পোজিশনের উপর বেস করে: সিম্পল প্রোটিন, কনজুগেটেড আর ডিরাইভড প্রোটিন। ঠিক আছে? এখন সিম্পল প্রোটিনকে আবার 2 ভাগে ভাগ করে যেতে পারে: গ্লোবুলার প্রোটিন আর স্ক্লেরাল প্রোটিন। আচ্ছা, তো স্ক্লেরাল প্রোটিনগুলোকে আবার ফাইব্রাস প্রোটিনও বলা হয়। ক্লিয়ার? Understood, sir. আচ্ছা, তো গ্লোবুলার প্রোটিন অনেক ধরনের হতে পারে, লাইক অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লুটালিন। ঠিক আছে? স্ক্লেরাল প্রোটিন কোনগুলা? কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন। আচ্ছা, কনজুগেটেড প্রোটিন: নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, মিউকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিনস। আর ডিরাইভড প্রোটিনও এরকম কিছু টাইপ থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, এবং প্রত্যেক ভাগে আবার কিছু প্রোটিন আছে। ক্লিয়ার হচ্ছে? Sir, ইয়েস। in mucoprotein, it is fungus and protein conjugated, or what? ওকে, উই উইল কাম, নো প্রবলেম, উইল কাম মিউকোপ্রোটিন, নো প্রবলেম। Okay. Okay, so we'll discuss about some proteins today. Okay, so first of all, the simple protein. আচ্ছা, ফাইবার্স প্রোটিন গুলো আসলে ইনসলেবল এই সেন্সে, কারণ এটা তুমি যদি ওয়াটারে দাও এরা সলেবল হবে না। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, তো এরা হচ্ছে ফাইবার লাইক প্রোটিন। এখন এই প্রোটিনগুলো কি করে? আমাদের বডির স্ট্রাকচারাল অ্যাক্টিভিটিতে হেল্প করে, যেটা আমরা এর আগে কথা বলে আসছি, লাইক কোলাজেন, কেরাটিন, ইলাস্টিন। আচ্ছা, এই প্রোটিনগুলোর কিছু ইউনিক স্ট্রাকচার এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে। ঠিক আছে? আচ্ছা, গ্লোবুলার প্রোটিনের কথা যদি বলি তাহলে গ্লোবুলার নামকরণ করা হয়েছে এদের শেপের জন্য। ঠিক আছে? স্ফেরিক্যাল আর গ্লোবুলার শেপের জন্য। আচ্ছা, এই প্রোটিনগুলো ওয়াটার সলিউবল এবং বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এক্সাম্পলের কথা যদি বলি তাহলে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, প্লাজমা প্রোটিন আছে লাইক অ্যালবুমিন, তারপরে এনজাইম প্রোটিন আছে, হরমোন প্রোটিন আছে। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এখন যদি আমরা পার্থক্যকরণ করি, আসলে 2 ধরনের প্রোটিনের মধ্যে পার্থক্যগুলো আসলে কোথায়? ফার্স্ট অফ অল, শেপের মধ্যে পার্থক্য আছে। ফাইবার্স প্রোটিনগুলো হচ্ছে লং এবং ন্যারো, আর গ্লোবুলার প্রোটিনগুলো রাউন্ডেড এবং স্ফেরিক্যাল। আচ্ছা, শেপের সাথে এদের ফাংশনের কিছু পার্থক্য আছে। ফাইবার্স প্রোটিনগুলো মেইনলি আমাদের স্ট্রাকচারাল রোল প্লে করে, আর গ্লোবুলার প্রোটিনগুলো মেইনলি আমাদের ফাংশনাল রোল প্লে করে, লাইক ক্যাটালাইসিস, ট্রান্সপোর্ট, এগুলা। 2 ধরনের প্রোটিনের মধ্যে সলিবিলিটি ডিফারেন্স আছে। ফাইবার্স প্রোটিনগুলো ইনসলিবল ওয়াটার, আর গ্লোবুলার প্রোটিনগুলো সলিবল, মোস্টলি সলিবল। ক্লিয়ার হচ্ছে কথা? Yes, sir. স্যার আচ্ছা, এই কারণটা কেন হয়? এটা কারণ মেইনলি কেমিক্যাল কম্পোজিশনের জন্য। কেমিক্যাল কম্পোজিশন, এবং আসলে কেমিক্যাল কম্পোজিশন গুলো কেন ডিফারেন্ট হয়? কারণ অ্যাক্টিভিটির জন্য ডিফারেন্ট হয়। এখন ফাইবার্স প্রোটিন ধরো আমাদের হাড়ের মধ্যে ফাইবার্স প্রোটিন আছে, হ্যাঁ। এখন কোনো কারণে ওয়াটার ওখানে আসলো আর কি, ধরো আমাদের কোথাও কেটে গেল, ওয়াটার লাগলো আর কি। এখন ওই প্রোটিনগুলো যদি সলিবল হয় তাহলে কি কি হবে? আমাদের পায়ের ওই অংশটা ডিসলভ হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? খারাপ স্যার, অবভিয়াসলি। আচ্ছা,
তো এরকম করে আসলে আমাদের বডিটা বানানো হয়েছে আর কি, সৃষ্টিকর্তা যেভাবে বানাইছে আর কি, ঠিক আছে? ওকে স্যার। আমাদের যেটা ভালো সেটার জন্য করছে আর কি। আচ্ছা, যদি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো নিয়ে কথা বলি, তাহলে ফাইবারস প্রোটিনের রিপিটেটিভ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, লাইক কয়েক ধরনের সিকোয়েন্স বারবার রিপিট থাকে। ক্লিয়ার হয়েছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, আর গ্লোবাল প্রোটিনের ক্ষেত্রে ইরেগুলার সিকোয়েন্স থাকে, মানে কোনো সিমিলার তেমন সিকোয়েন্স থাকে না। আচ্ছা, ফাইবারস প্রোটিন গুলো মোর স্টেবল, এরা হয়েছে হিট অথবা পিএইচ চেঞ্জে তেমন চেঞ্জ হয় না আর কি। আর গ্লোবাল প্রোটিন গুলো খুব সেনসিটিভ, হিটের সাথে অথবা পিএইচের সাথে এদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এক্সাম্পল তো আমরা জানি, রাইট? ডিসকাস করে ফেলছি। Yes, sir. আচ্ছা, কেউ একজন তাহলে বলবে যে ফাইবার প্রোটিন আর গ্লোবাল প্রোটিনের মধ্যে পার্থক্য কোথায় আসলে? They have different shapes. Like fibrous protein is long and narrow, and globular protein is rounded. আর কোনো পার্থক্য কি আছে? Sir, fibrous protein usually act as strength and supportive proteins, where the structural support they give to their role, and the globular proteins, their roles are usually acting as catalysts or in transport, like functional enzymes, functional proteins. Then after that, fibrous protein, they are mostly insoluble, and globular proteins are mostly solubles. Then in fibrous protein, we can have a repetitive sequence of amino acids, but in globular protein, it's not usually regular; it's irregular. And of course, fibrous protein, they are less sensitive to heat and pH changes, but in this for globular protein, they are more sensitive to heat and pH changes. And then examples are given as well: collagen, keratin, hemoglobin, insulin, catalase. Okay, thank you very much. Thank you all. Okay, next point, conjugated protein. Conjugated protein গুলো নিয়ে অলরেডি কথা বলা হয়েছে আগে, কোনো না কোনো ভাবে অনেকগুলো আমরা ডিসকাস করে ফেলছি। আচ্ছা, ফার্স্ট অফ অল নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিনের মধ্যে আসলে কি থাকে? Protein is linked to nucleic acid. প্রোটিন লিঙ্কড উইথ Nucleic acid. ওকে, প্রোটিন নিউক্লিক অ্যাসিডের সাথে লিঙ্ক থাকবে। আচ্ছা, গ্লাইকোপ্রোটিনের যদি কথা বলি, তাহলে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট থাকবে, রাইট? Yes, sir. আচ্ছা, তো মিউকোপ্রোটিন হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? মিউকোপ্রোটিনের মধ্যে কি থাকবে? কার্বোহাইড্রেট হিসাবে মিউকোপলিস্যাকারাইড থাকবে। ইজ ইট ক্লিয়ার? Understood, sir. আচ্ছা, লিপোপ্রোটিনের মধ্যে কি থাকবে? প্রোটিনের সাথে ফ্যাট থাকবে। আচ্ছা, ফসফোপ্রোটিন এখানে একটু বুঝার আছে। আচ্ছা, ট্রান্সলেশন তো আমরা জানি, রাইট? Yes, sir. জি স্যার। আচ্ছা, ট্রান্সলেশনে কি হয় আসলে? The mRNA attached to the ribosome, they go to the tRNA, and then the codons and the anticodons, they form bonds with each other, and during that time, the amino acids they'll form peptide bonds between each other. Okay, so after the translation we get the amino acids, right? Linear sequences. Yes, sir. Okay, so the protein we get after translation, and if we modify something after the translation protein, then it is post-translational modification. Is it clear? ট্রান্সলেশন হওয়ার পরে আমরা যে প্রোটিনটা পাইছি, আমরা যদি এটাকে ফার্দার মডিফাই করি তাহলে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন করে আমরা যদি ধরো প্রোটিনের কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি ফসফেট গ্রুপ যোগ করে দেই, অথবা ফসফেট গ্রুপ কন্টেনিং একটা মলিকিউল যদি আমরা এটার সাথে অ্যাড করে দেই,
তাহলে ফসফোপ্রোটিন তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? Sir, could you repeat this point again? ইয়েস শিওর। আচ্ছা, ট্রান্সলেশন করার পর আসলে আমরা কি পাই? এমআরএনএ থেকে ট্রান্সলেশন হওয়ার পরে আমরা প্রোটিন পাই, রাইট? Yes, sir. আচ্ছা, তো যে প্রোটিনটা পেলাম সেটার তো ট্রান্সলেশন হয়ে গেছে, রাইট? Yes, sir. আচ্ছা, তো ট্রান্সলেশন হয়ে যাওয়া সেই প্রোটিনটাকে আমরা যদি ফার্দার মডিফাই করি, সেই মডিফিকেশনটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অনেক ধরনের হতে পারে। একটার কথা বলি, যদি আমরা ফসফেট গ্রুপ অ্যাড করি, ঠিক আছে? ধরো প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলোর মধ্যে আমরা ধরো কয়েকটার মধ্যে ফসফেট গ্রুপ অ্যাড করলাম, অথবা ফসফেট গ্রুপ কন্টেনিং একটা মলিকিউল ওই প্রোটিনের সাথে আমরা যোগ করলাম, তাহলে সেই প্রোটিনটাকে আমরা বলি ফসফোপ্রোটিন। ক্লিয়ার হয়েছে? Understood. Understood. Yes, sir. Good, sir. Sir, so phosphoprotein can only be possible in the post-translation modified time. Yes, sir. Normally after post translation modification phosphate group is added. Okay? এখন তুমি ধরো ল্যাবরেটরিতে কোনো একটা প্রোটিন সিনথেসিস করলা যেটাতে ফসফেট গ্রুপ আছে, ঠিক আছে? সেটা কিন্তু তুমি করতে পারো জি স্যার, মডিফাই করে আর কি। বাট নরমালি যে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেখানে কিন্তু ফসফেট গ্রুপ থাকে না, থাকে কি? আমরা যে 20টা অ্যামাইনো অ্যাসিড পড়লাম সেখানে কি ফসফেট গ্রুপ আছে? না স্যার। আচ্ছা, তো সেখানে ফসফেট গ্রুপ যদি অ্যাড করতে হয় তাহলে কি মডিফিকেশন করে অ্যাড করতে হবে, রাইট? ইয়েস স্যার। তো সেই মডিফিকেশনটা হয় আসলে ট্রান্সলেশন হওয়ার পরে। ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, ক্রোমোপ্রোটিন, আচ্ছা, ক্রোমো মিন্স কালার, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো প্রোটিনের সাথে লাইক কালার অ্যাবজর্ব করে এরকম কিছু একটা জয়েন্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, যেমন যদি আমরা হিমোগ্লোবিনের কথা বলি, গ্লোবিউলিন তো একটা প্রোটিন, রাইট? হিম আর গ্লোবিউলিন থাকে আর কি। আচ্ছা, তো হিম কি করে আসলে? অক্সিজেন ক্যারি করে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তো হিম যখন গ্লোবিনের সাথে অক্সিজেন ক্যারি করা অবস্থা থাকে আর কি, তখন তাকে আমরা কি দেখি? রেড দেখি, রাইট? সেই কারণে আমাদের তো ব্লাড লাল, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, মেটালোপ্রোটিন গুলা কি করে? মেটালোপ্রোটিন গুলা মেটাল ক্যারি করে, লাইক তাদের স্ট্রাকচারের সাথে মেটাল জয়েন্ট থাকে। যেমন ধরো আয়রন হতে পারে, কপার হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, অন্য কোনো মেটাল হতে পারে। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা, তো এখানে পড়তে গেলে একটা টার্ম আসতে পারে যে প্রস্থেটিক গ্রুপ। এটা নিয়ে ডিটেলস আসলে ডিসকাস করা হবে এনজাইম ক্লাসে। তোমাদের যখন এনজাইম কোর্স থাকবে তখন এটা নিয়ে ডিটেলস কথা বলা হবে। তো আমি জাস্ট একটা হিন্টস দিয়ে রাখি তোমাদেরকে, প্রস্থেটিক গ্রুপ হলো নন অ্যামাইনো অ্যাসিড কম্পোনেন্ট, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? প্রোটিনের নন অ্যামাইনো অ্যাসিড কম্পোনেন্ট আর একটা প্রোটিনের সাথে যুক্ত থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন ডিরাইভড প্রোটিন। ধরো আমরা কোনো একটা প্রোটিনকে মডিফাই করলাম, মডিফাই করে আরেক ধরনের প্রোটিন তৈরি করলাম, সেগুলো হলো ডিরাইভড প্রোটিন। অ্যালবুমিন তো আমরা জানি প্লাজমা প্রোটিন, রাইট? ইয়েস স্যার। ওকে, তো অ্যালবুমিনের ধরো আমরা মডিফিকেশন করে অ্যালবুমোস তৈরি করতে পারি। অ্যালবুমোসটা হলো ডিরাইভড প্রোটিন। Sir, so derived proteins are basically modified proteins only then. ইয়েস, মডিফাইড প্রোটিন। Okay. ওকে, এখন আমরা কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পড়ছিলাম এর আগে? 20 amino acids. ওকে, সো এই 20 অ্যামাইনো অ্যাসিডস বাদেও কিন্তু আরো অ্যামাইনো অ্যাসিড আছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, তো সেই অ্যামাইনো অ্যাসিড গুলার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে। এখন সেগুলো নিয়ে একটু কথা বলি আমরা, কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে। হ্যাঁ, আচ্ছা, কোলাজেনের মধ্যে তো
কোলাজেন তো আমরা জানি, রাইট? কোলাজেন একটু আগে যে পড়ে আসলাম। Yes, sir. কোন ধরনের প্রোটিন? Fibrous protein. ফাইব্রাস প্রোটিন, ওকে। তো কোলাজেনের মধ্যে কিছু মডিফিকেশন হয়, ধরো প্রোলিন যে গ্রুপটা থাকে সেই প্রোলিনের মধ্যে মডিফিকেশন হয়, এবং হয়েছে লাইসিন যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেখানে মডিফিকেশন হয়, ঠিক আছে? হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়। ক্লিয়ার হয়েছে? তো Yes, sir. যখন এই হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে ওই প্রোলিন বা লাইসিন যখন মডিফাই হলো, তখন কিন্তু আর তারা নর্মাল অ্যামাইনো অ্যাসিড থাকে না, রাইট? Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, তো এরা মডিফাইড অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড না আর কি। তো কোলাজেনের মধ্যে এই যে মডিফিকেশন গুলো হয় সেগুলো কিন্তু আবার ট্রান্সলেশনের পরে হয়। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এবং এই মডিফিকেশন গুলো এই প্রোটিনের ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মডিফিকেশন গুলো না হলে এরা আসলে ফাংশন করতে পারে না। ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, হিস্টোনের তো আমরা নাম শুনছি, রাইট? হিস্টোন প্রোটিন। Yes, sir. Yes, আচ্ছা, হিস্টোন কোথায় থাকে? DNA. আচ্ছা, তো ডিএনএ টা আসলে হিস্টোন প্রোটিনের মধ্যে কয়েলড অবস্থা থাকে, রাইট? Yes. Yes, sir. আচ্ছা, তো এই হিস্টোন প্রোটিন গুলোতে আসলে কি হয়? মিথাইলেশন হয়, ফসফোরাইলেশন হয়, অ্যাসিটাইলেশন হয়, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড গুলো। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, গ্লুটামিক অ্যাসিড তো একটা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, রাইট? গ্লুটামিক অ্যাসিড। Yes, sir. আচ্ছা, তো গ্লুটামিক অ্যাসিডের একটা মডিফাইড ভার্সন ধরো গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডটা কিছু প্রোটিনে পাওয়া যায়, প্লাজমা প্রোটিনে। তো এই প্রোটিনগুলোর কাজ হলো ব্লাড ক্লটিং করা। ইজ ইট ক্লিয়ার? ব্লাড ক্লটিং এর সাথে লিংক থাকে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Understood. আচ্ছা, গ্লাইসিন সম্বন্ধে তো আমরা জানি সবাই, রাইট? গ্লাইসিন, অ্যামাইনো অ্যাসিড Yes, sir. গ্লাইসিন। আচ্ছা, গ্লাইসিনের একটা মডিফাইড ভার্সন হলো ডিপেরিসিলামাইন, ঠিক আছে? অল্টারনেটিভ নেম যদি আমরা বলি তাহলে ডি ডাইমিথাইল গ্লাইসিন। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিডটা চিলেশন থেরাপিতে হচ্ছে কাজ করে উইলসন ডিজিজের ক্ষেত্রে। এখন আসলে এই প্রোটিনটা কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু ড্রাগ হিসাবে কাজ করতেছে। ক্লিয়ার হয়েছে? আমরা Sir, যখন could you- ডিজিজের ট্রিটমেন্টে কোনো কিছু ইউজ করি সেগুলো কি ড্রাগ না আলটিমেটলি? আসলে ধরো আমাদের জ্বর হলে কি হয়? আমরা নাপা খাই, রাইট? Yes, sir. আচ্ছা, এখন উইলসন ডিজিজ হলো একটা ডিজিজ, যে ডিজিজের মধ্যে কি হয় আসলে হলে কপার ডিপোজিট হয় বিভিন্ন অর্গানের মধ্যে, ধরো হচ্ছে লিভার, ব্রেন, তো বিভিন্ন অর্গানের মধ্যে কপার ডিপোজিশন হয়, ঠিক আছে? Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তো এই কপার যে ডিপোজিশন হয় সেই ডিপোজিশনটা প্রিভেন্ট করে এই ডিপেনিসিলামাইন। ইজ ইট ক্লিয়ার? Understood, sir. আচ্ছা, এখন চিলেশন থেরাপি, চিলেশন মানে কি আসলে? চিলেশন মানে হলো যে আয়ন গুলো থাকে না, পজিটিভ আয়ন, সেই আয়ন গুলো আসলে বের করে নিয়ে আসা হলো চিলেশন। ইজ ইট ক্লিয়ার? Sir, money deionizing them then. পজিটিভ আয়ন গুলোকে ক্যাপচার করে ফেলা, সেটা হলো চিলেশন। Okay, okay. Understood, sir. আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম যে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড গুলোর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে, এবং অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা যদি সামহাও মডিফিকেশন করি তাহলে আমরা ড্রাগ হিসাবে ইউজ করতে পারি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এখানে? Sir, the histone proteins, if you could explain that one again. ওকে, হিস্টোন প্রোটিন গুলা
আসলে কি নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আসলে কি থাকে? They're joined with them. বেস থাকে, বেস থাকে, Oh, no. রাইবোজ সুগার থাকে, রাইট? Yes, yes. আচ্ছা, তো এগুলো জয়েন করে করে আসলে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হয় আর কি। তো নিউক্লিক অ্যাসিড গুলো আসলে নরমালি আমাদের সেলের মধ্যে স্টোর থাকতে পারে না, ঠিক আছে? এই নিউক্লিক অ্যাসিড গুলো আসলে হিস্টোন প্রোটিনের সাথে হচ্ছে অ্যাটাচড থাকে আর কি। তো হিস্টোন প্রোটিনের গায়ে এরা হচ্ছে প্যাঁচে থাকে আর কি, যদি আমি বাংলায় বলি আর কি, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তো হিস্টোন প্রোটিনের গায়ে এরা পেঁচাতে যেমন ধরো আমরা যদি সুতা রিলের কথা বলি, একটা সুতার রিল, হ্যাঁ, সুতার রিলের মধ্যে কি হয় আসলে, রিলের তুমি যদি ওই যে রিলের যে প্লাস্টিক বা কাঠের অংশটা চিন্তা করো, সেটা ধরো হিস্টোন। আচ্ছা, আর সুতাটাকে তুমি চিন্তা করতে পারো ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তো ওই হিস্টোন প্রোটিন গুলো ডিএনএটা কি 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 করে আসলে ওই হিস্টোনের সাথে হচ্ছে প্যাঁচা প্যাঁচা থাকে, ক্লিয়ার হয়েছে? তো এখন ওই যে Yes. এই হিস্টোন প্রোটিন আমাদের এই ডিএনএ গুলো কিন্তু এত কমপ্লেক্স আকারে থাকতে পারবে না, ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, তো হিস্টোন প্রোটিন গুলোর এখানে বলা হয়েছে যে হিস্টোন প্রোটিন গুলোতে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোতে কিছু মডিফিকেশন হয়, লাইক মিথাইলেশন হয়, ফসফোরাইলেশন হয়, ঠিক আছে, অ্যাসিটাইলেশন হয়, Oh, yes, sir. এই আর কি। Understand. Good, sir. আচ্ছা, পড়াশোনা কি জটিল হচ্ছে অনেক বেশি? নাকি এখন পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড মানে সহজ? নর্মাল স্যার। নরমাল, It is hard, sir. স্যার Sorry? কিছুটা জটিল হচ্ছে। কিছুটা জটিল হচ্ছে, আচ্ছা। আচ্ছা, নরমাল কতজনের কাছে একটু হাত হাত তুলো তো দেখি। নরমাল হাত তুলোর তো অপশন আছে, রাইট? আচ্ছা, নরমাল তো খুব বেশি না। আচ্ছা, একদম সহজ কার কাছে লাগছে বলো তো? একদম ইজি একজনের কাছে নাকি? আচ্ছা, না কারো কাছে একদম ইজি লাগে না নাকি? সুস্মিতার কাছে কি একদম ইজি লাগছে এটা নাকি? জি স্যার। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর জটিল যদি কথা বলি, কারো মানে কয়জনের কাছে জটিল লাগছে এটা? Sir, hard in the sense that we have to memorize all those names, na? But we try hard like this, sir. Nothing else. Other than that, it's আচ্ছা okay. আচ্ছা, বুঝতে তো কোনো সমস্যা হয় না, সমস্যা হয়েছে কি বুঝতে? No, 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 no. That's fine. That's completely fine for me. আচ্ছা, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, যেহেতু মেজরিটির কাছে জটিল লাগতেছে, হ্যাঁ, আমি তাহলে আর লেকচার এক্সটেন্ড করব না, ওকে? প্রোটিন নিয়ে যতটুকু কথা বলছি এই পর্যন্তর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো আর কি। তারপর যদি আসলে টাইম পাই আমাদের সব লেকচার কভার করার পরে, দেন আমরা আরেকটু ডিটেল স্টাডি করব, ক্লিয়ার হয়েছে? Okay, sir. স্যার আজকে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলার কথা ছিল আপনার, আই গেস। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলার ছিল। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যাসাইনমেন্ট তো কেমন করে তৈরি করতে হয় সেগুলো তো আমরা জানি, রাইট? অ্যাসাইনমেন্ট Yes, sir. কেমন করে তৈরি করতে হয় সেগুলো নিয়ে তো কথা বলা হয়েছে। স্যার একটু আবার বলা যাবে? আমি ওইদিন ক্লাসে ঠিক মতো অ্যাটেন্টিভ হইতে পারিনি নেট প্রবলেমের জন্য। আচ্ছা, অ্যাসাইনমেন্টে বলছিলাম যে একটা কভার পেজ থাকবে সুন্দর, তারপরে যে টপিকগুলো লেখা হয় সেগুলো থাকবে, এবং রেফারেন্সিং ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, তো আমি বলছিলাম যে রেফারেন্সিং এর বিষয়টা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে কথা? Okay, sir. আচ্ছা, বিটলি একটা সাইটে আমি জয়েন করছি, দেখা যাচ্ছে কি এটা সাইটটা? জি স্যার। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, রেফারেন্সিং এর তো আমি একটা টেমপ্লেট দিছি আর কি তোমাদেরকে, রাইট? একটা লিংক শেয়ার করছিলাম কয়েকটা। আচ্ছা, তো মেন সমস্যা হলো যখন আমরা একটা ওয়েবসাইট ধরো রেফারেন্স আকারে ইউজ করব তখন কেমন করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, ধরো অনেকের কোশ্চেন ছিল যে খান একাডেমি। আচ্ছা, ধরো খান একাডেমির প্রোটিন স্ট্রাকচার আমি গেলাম,
আচ্ছা, এখন এটা হলো আমার জার্নালের সাইট, রাইট? আচ্ছা, আমি এই লিঙ্কে কপি করলাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই লিঙ্কটা তো আসলে অনেক বড়, রাইট? জি স্যার। আচ্ছা, আমি আসলে আমার মনে হয় লিমিট ক্রস করে ফেলছি আর কি স্যার বিটলিতে কাজ করার। আচ্ছা, বিটলি তো হ্যাঁ, হ্যালো। মেবি স্যার বিটলিতে মেবি তো স্যার লিঙ্কটাকে শর্ট করে জাস্ট। হ্যাঁ, লিঙ্কটাকে শর্ট করবো আর কি। এখন দেখো, আমি বিষয়টা বোঝানোর জন্য আসছি আর কি এখানে। আমি যদি একটা বড় লিঙ্ক যদি এখানে দেই, আমার ধরো আমি পাওয়ার পয়েন্টে গেলাম, হ্যাঁ, আমি রেফারেন্স ধর একটা বড় লিঙ্ক দিলাম এরকম। এটা তো দেখতে অড অড লাগতেছে না বিষয়টা খুবই? জি স্যার। আচ্ছা, তো এইটাকে সুন্দর করার জন্য আমরা হয়েছে বিটলিতে যে রেফারেন্সটাকে শর্টেন করে ফেলি, ঠিক আছে? ধরো এই লিঙ্কটাকে আমরা শর্টেন করে ফেলছি এখন। আচ্ছা, তো রেফারেন্স আকারে যখন লিঙ্কটা দেওয়া হবে, ইউআরএল যেখানে অপশনটা আছে ওখানে আমরা এই শর্ট ফর্মটা দিব, ক্লিয়ার হয়েছে? তাহলে খুব কম্প্যাক্ট হবে। জি স্যার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে ধরো স্যার এখানে about আমরা the ধরে chem লিখলাম। drawings. আচ্ছা, আমি আসতেছি আস্তে আস্তে একটার পর একটা, হ্যাঁ, কেমব্রোতে আমি আসবো, ঠিক আছে? এটা ফার্স্টে Okay. ক্লিয়ার করি আর কি। আচ্ছা, এখন ধরো আমি লিখলাম আমার রেফারেন্স সাইটের নাম, লিখলাম খান একাডেমি, হ্যাঁ, খান একাডেমি। আচ্ছা, বানানো ভুল হইলে আমি সরি, হ্যাঁ। আচ্ছা, ধরো আমার টপিকের নাম আমি ফার্স্টে লিখলাম, ধরো আমি লিখলাম যে প্রোটিন স্ট্রাকচার। প্রোটিন স্ট্রাকচার নিয়ে আমি ধরো সার্চ করছিলাম খান একাডেমিকে। আচ্ছা, প্রোটিন স্ট্রাকচার খান একাডেমি, হ্যাঁ। তারপরে ধরো আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, ইউআরএল। আচ্ছা, ওখানে যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেট আকারে ফলো করলে হবে, ক্লিয়ার হয়েছে? আমি যে জার্নালটা দিয়েছিলাম সেই জার্নালের যে টেমপ্লেটটা দেওয়া আছে 46 নাম্বার রেফারেন্সে, সেভাবে করে ইউজ করলে হবে। আচ্ছা, লাস্টে হলো এক্সেশন ডেট থাকবে, যে ডেটে আমি এই জার্নালটাতে আসলে লগ ইন করছিলাম, সরি, যে ডেটে আমি এই সাইটটাতে লগ ইন করছিলাম, ক্লিয়ার হয়েছে? এখন আমি স্যার আজকের এটা কি ধরো ডেট ম্যান্ডেটরি দিলাম। ডেটটা দেওয়া? ডেটটা দেওয়া ম্যান্ডেটরি এবং এটা প্রফেশনাল আর কি। কারণ এখন ধরো তুমি একটা জার্নাল থেকে একটা লিঙ্ক কপি করে দিলে আর কি, হ্যাঁ, ঠিক আছে? এখন তোমার রিভিউয়ার ধরো দেখতে যে দেখলো সেই সাইটটা অলরেডি ব্লক হয়ে গেছে আর কি, ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো সেই কারণে ধরো তুমি যে আসলে সার্চটা করছিলে সেটা কবে করছিলে সেটা একটা ভ্যালিড ডকুমেন্ট থাকতে হয়। তো আমি ধরো আজকের ডেটটা বলে দিলাম আর কি, যে 7th নভেম্বর। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, শুধু বিটলিতে Yes, আমরা sir. জাস্ট আমাদের রেফারেন্সটা শর্টেন করে নিব আর কি, ঠিক আছে? আচ্ছা, রেফারেন্স নিয়ে আরো ডিটেইল আমার একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আর কি, তবে সেটা লেকচার শেষ করার পরে, আগে না। ক্লিয়ার হয়েছে কথা? স্যার আরেকটা কোশ্চেন ছিল। স্যার বিটলি তো হ্যাঁ, বলো। বিটলিতে মেবি স্যার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে যে এত পর্যন্ত ফ্রিতে করা যাবে, তারপরে স্যার তাদের পেমেন্ট করতে হয়। সো এই বিষয়টা স্যার আহ, কিভাবে কি করব? তোমাদের যে কটা করা লাগবে ওটা ফ্রিতে কভার করবে আর কি, এত বেশি করা হবে না, ক্লিয়ার হয়েছে? না স্যার, অন্য সাবজেক্ট গুলোতেও যদি করতে হয় তাহলে কিভাবে আর কি? আচ্ছা, যখন ফ্রি শেষ হয়ে যাবে তখন আসলে কি করা, টাকা দিয়ে পেমেন্ট করতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে। তার বাইরে তো আসলে অপশন নেই, আছে কি? না স্যার। আরেকটা অপশন হলো যে ধরো অন্য আরেকজনের কম্পিউটার থেকে শর্টেন করে ফেললাম। আচ্ছা। ধরো বাসায় তোমার বড় ভাই আছে বা বড় বোন আছে, তার কম্পিউটার থেকে করে ফেললাম। স্যার প্রতিবার যদি ইনকগনিটো দিয়ে ঢুকি তাও তো মানে করা যাবে? আচ্ছা, আমি অন্য কোনো সাইটের নাম আসলে জানি না, to be না না, honest। ইনকগনিটো মানে তো হিস্ট্রি থাকে না, তো কম্পিউটার রেকগনাইজ করতে পারবে না যে আমি এই সাইটটাতে আরো একবার আসছিলাম, তখন এই সাইটটা আমরা বারবার ইউজ করতে পারবো। না, কুকিজের আচ্ছা, ওইটা কানেক্টেড তো থাকে, এটা আসলে হবে না। তোমার কম্পিউটার রিকগনাইজ করুক না করুক সেটা ফ্যাক্টর না। তোমার ডিভাইসটা কিন্তু ওদের সাইটে এটা রেকর্ড থাকে, ঠিক আছে? কোন ডিভাইস থেকে জি যাওয়া স্যার, হয়েছে কুকিজ ওখানে, গুলো সেফ থাকবে। তোমার ডিভাইসের ইনফরমেশনটা ওখানে থাকবে আর কি, ক্লিয়ার হয়েছে? জি স্যার।
আচ্ছা, তাহলে এই পয়েন্ট ক্লিয়ার এখন। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা আসি যে ক্যামব্রো, রাইট? জি স্যার। Yes, sir. আচ্ছা, যদি অ্যাসাইনমেন্টটা মাইক্রোসফট ওয়ার্ড অথবা হচ্ছে পাওয়ার পয়েন্ট আকারে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার একটা রিকোয়ারমেন্ট হলো তোমাদেরকে ক্যামব্রোতে ছবিগুলো তাহলে আঁকতে হবে আর কি। কারণ আমার তাছাড়া হচ্ছে বোঝার অপশন নাই যে ছবিগুলো কি তুমি আঁকছো নাকি নেট থেকে কপি করে বসায় দিছো। আচ্ছা, সেক্ষেত্রে যদি ক্যামব্রোতে সমস্যা হয়, যেটা করতে পারো যে স্ট্রাকচার গুলা হাতে লিখতে পারো, হাতে লিখে জাস্ট ছবি আকারে ওখানে পেস্ট করে দিবা, আর বাকি লেখা হয়েছে মানে কম্পিউটারে টাইপ। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Okay, sir. আচ্ছা, এখন কেমব্রোর কথা বলি আর কি। কেমব্রোটা শিখলে সুবিধা কি? সুবিধা হলো যে তোমার একটা অ্যাডিশনাল স্কিল বাড়লো আর কি। এখন ধরো আমরা ইন্টারমিডিয়েট শেষ করে মাত্র আসছি আর কি, হ্যাঁ, সিভিতে লেখার মতো কিছুই নাই, স্কুল কলেজের নাম বাদে। আছে কি আর? না স্যার। আচ্ছা, তো যখন ব্র্যাকেট যখন ডিগ্রি হয়ে যাবে, আন্ডারগ্রেড কমপ্লিট হবে, তখন লেখা যাবে ওকে আমি আন্ডারগ্রেড কমপ্লিট করছি আর কি ব্র্যাক থেকে। আচ্ছা, এই শুধুমাত্র ডিগ্রি গুলোই কিন্তু একটা মানুষের সিভি কে রিচ করে না, ঠিক আছে? সাথে আরো কিছু অ্যাডিশনাল কোয়ালিটি অর্জন করতে হয়। তো কেমব্রো তুমি যদি একটা সফটওয়্যারের কাজ শিখো, সেটা ধরো সিভিতে বলতে পারলা যে আমি কেমব্রোর কাজ জানি আর কি। হায়ার স্টাডির জন্য অথবা কোথাও জব অ্যাপ্লিকেশনের জন্য তুমি যখন অ্যাপ্লাই করবা, তখন এটা একটা অ্যাডিশনাল প্লাস পয়েন্ট হতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যামব্রো শেখার কথা বলি। শেখাটা খুব ইজি, খুব মানে ডিফিকাল্ট কিছুই না এটার মধ্যে। ইউটিউবে ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, কয়েকটা দেখলেই হবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. খুবই ইজি, মানে এখানে ডিফিকাল্ট কিছুই নাই আর কি তেমন। আচ্ছা, এখন যেইটা ঝামেলা ফেস করা হইতে পারে সেটা হলো কেমব্রো ডাউনলোড করা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার, জি স্যার। ডাউনলোডেবল ফাইল পাই নাই। আচ্ছা, কেমব্রোর সাইটে ইভেন লিখে সার্চ টরেন্টেও করলে, খুঁজছি, টরেন্টেও কিছু নাই। আচ্ছা আমি অনেকদিন আগে ডাউনলোড করছিলাম, তাও একটা ক্র্যাক ভার্সন, হ্যাঁ। এখন ক্র্যাক জি ভার্সন স্যার, ডাউনলোড ক্র্যাক ভার্সন করাটা আমি গুলো তো আসলে রিকমেন্ড করি না, কারণ কি অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু হইলে পুরা কম্পিউটারে ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই অসুবিধা। হ্যাঁ, এটা একটা সমস্যা আর কি, ড্রব্যাক। আর সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার টাকা লাগতেছে না আর কি, ফ্রি সফটওয়্যার চালাতে পারতেছি আর কি, এটা হলো স্যার সুবিধা আমরা আর তো কি। ওইটাই পাইতেছি না। আচ্ছা, এখন যেটা করা যেতে পারে যে কেমব্রোর সাইট থেকে যে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে যেতে পারে আর কি, 1 মান্থের জন্য আর কি। 1 মান্থ পরে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর কি। তো Sir, সফটওয়্যার 1 14 মান্থে days শেখা is হয়ে যাবে also. আর কি। হ্যালো, বুঝতে পারিনি। 14 days is there, sir. 1 month ও, trial is 14 ডেজ। ওকে, yeah. ওকে। সো তাহলে বেটার হবে যে ইউটিউবে যদি ভিডিওগুলো ফার্স্টে দেখে নেওয়া হয়, দেন হইছে অ্যাসাইনমেন্টে সবকিছু গুছিয়ে টুছে, দেন কেমব্রোতে ছবি আঁকা আর কি। স্যার 14 আহ, দিন পর পর একবার করে আনইনস্টল আর ইনস্টল করব। না না, 14 দিন পর পর তো আর করা যাবে না, একবার করে ফেললে শেষ। ওইটা ওই কম্পিউটারের জন্য ওইটা শেষ, ওই কম্পিউটার ওই মেল অ্যাড্রেসের জন্য ওইটা শেষ। ক্লিয়ার হয়েছে? স্যার মেল অ্যাড্রেস চেঞ্জ করলেই তো হবে স্যার তারপর। মেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, কম্পিউটারও চেঞ্জ করতে হবে আর কি। আচ্ছা, এখন কেমব্রোর পার্ট তাহলে শেষ, ঠিক আছে? আর কোনো কথা আছে কেমব্রো নিয়ে? No, sir. কেমব্রোর বিষয়টা কিন্তু আমি কিন্তু ম্যান্ডেটরি করি নাই, ঠিক আছে? যে তোমাদেরকে কেমব্রো করতেই হবে, শিখতেই হবে, এরকম কিন্তু না আর কি। এটা তোমাদের পার্সোনাল প্রিফারেন্স, ঠিক আছে? স্যার কেমড্রর সিমিলার আর কোনো সফটওয়্যার নাই? কেমব্রোর সিমিলার আর কোনো সফটওয়্যার আছে, বাট কেমব্রোটা মোর হ্যান্ডি কাজ করার জন্য আর কি। অন্য সফটওয়্যার গুলো আমি ট্রাই করছিলাম, আসলে মানে খুবই ডিফিকাল্ট আর কি। ইভেন প্লে স্টোরেও কিছু সফটওয়্যার আছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, প্লে ছবি আঁকার জন্য স্টোরে তো কেমিস্ট্রি, অনেক পাওয়া যায়। হ্যাঁ, বাট ছবি আমি পার্সোনালি প্র্যাকটিস করতে গিয়ে দেখছি যে খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ওকে। সেই কারণে আমি কেমব্রোর নামটা বলছি আর কি। আর এটা কেমব্রোটা ওয়াইডলি পপুলার, তো এই কারণে এটা ভালো আর কি। আচ্ছা, এখন নেক্সট পয়েন্ট হলো আমাদের অ্যাটেন্ডেন্স। অ্যাটেনশন প্লিজ। 1, Present, sir. 2, 3, Present, sir. 4, Present, sir. 5, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট। আমি বুঝতেছি না আসলে প্রেজেন্ট নাকি প্রেজেন্ট না।
আচ্ছা প্রেজেন্টই বলছো, আচ্ছা আচ্ছা সরি সম্ভবত ঠিক গলা আছে সরি ব্যথা বা তাহলে আমি ঠান্ডা লাগছে। আচ্ছা 6 7 Present, sir. 7 Present, sir. 8 Present, sir. Present, sir. 9 10 প্রেজেন্ট স্যার। আচ্ছা 9 কি নাই আছে নাকি 9 তো আছে রাইট 10 নাই সরি প্রেজেন্ট 11 স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 Present, sir. 13 Present, sir. 14 Present, sir. 15 প্রেজেন্ট স্যার। 16 16 নাই 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 Present, sir. 20 20 নাই আচ্ছা ঠিক আছে 21 22 Yes, sir. 23 24 Yes, sir. 25 প্রেজেন্ট Sir. স্যার। yes Sir, serial number 2 is saying that her voice is down because of cold. okay no problem okay 26 26 So 26 raised his hand. okay no problem 27 28 29 Present sir. okay 30 Present, sir. 31 Present sir. 32 Present sir. 33 34 Present sir. 35 Present sir. 36 37 Present, sir. 38 Present sir. 39 Present, sir. 40 41 Present, sir. 42 43 Present, sir. Sir, anyone miss 27 is present. Present. okay 27 present Sir, anyone 28 are present. 28 to present আচ্ছা তারপরে আর কি প্রেজেন্ট আছে আচ্ছা নাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে নেক্সট টপিক হলো আমাদের মিডের টাইম Sir, Yes. 42. সরি 42 Yes, sir. 42 is present. ওকে 42 প্রেজেন্ট ওকে আচ্ছা নেক্সট টপিক হলো মিডের ডেট হ্যাঁ আমি চাচ্ছি 21 তারিখে পরীক্ষা নিতে আর কি যেহেতু 21 তারিখে আমাদের ক্লাস আছে এখন 21 তারিখে আমরা কয়টায় পরীক্ষা নিতে পারি সেই টাইমটা একটু ডিসকাস করলে ভালো হয় আর কি এখন যেহেতু সবাই আছে অলমোস্ট তাহলে স্যার নিজে ইয়েস আজকে যতটুকু পড়লাম ততটুক পর্যন্ত তো মিড সিলেবাস তাই না? ও আচ্ছা এখানে একটা কথা বলি আর কি মিড সিলেবাসটা একটু এক্সটেন্ড করা লাগতে পারে একটা টপিক ডিলিট হতে পারে ঠিক আছে কার্বোহাইড্রেটসটা ডিলিট হতে পারে নেক্সট লেকচারটা অ্যাড হতে পারে লিপিডের কার্বোহাইড্রেটস ডিলিট হয়ে গিয়ে নেক্সট লেকচারটা অ্যাড হবে। হ্যাঁ এরকম আর কি আচ্ছা এটা নট শিওর আমি জানাই দিব ঠিক আছে আর স্যার কত মার্কসের এক্সাম হবে? এক্সাম 20 মার্কসের সেম প্যাটার্ন মানে আমরা যেরকম করছি প্রথম কুইজটা তো ওরকম? না মিড তো হয়তো বা রিটার্ন হবে কুইজ আকারে না এসে টাইপ কোশ্চেনস? শর্ট কোশ্চেন এসে বোথ মিক্সিং ওকে আচ্ছা অ্যাসাইনমেন্টের কথা যদি বলি অ্যাসাইনমেন্টে যে 3 নাম্বার 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল মনে হয় আর কি প্রোটিনের পার্টের হ্যাঁ সেই কোশ্চেনটা হয়তো বা ডিলিট হতে পারে ঠিক আছে প্রোটিনের কোশ্চেনটা ডিলিট হয়ে একটা কার্বোহাইড্রেট থেকে কোশ্চেন আসতে পারে ক্লিয়ার Sir, assignment deadline কবে? আচ্ছা অ্যাসাইনমেন্টের ডেডলাইন সেটা আমরা ডিসকাস করি কবে হতে পারে ঠিক আছে স্যার অ্যাসাইনমেন্ট কি সবার জন্য? এটা ব্যাকআপ অ্যাসাইনমেন্ট ঠিক আছে স্যার।
হতে পারে অ্যাসাইনমেন্ট 3 তে তোমার খারাপ হয়েছে, তুমি ব্যাকআপ হিসেবে এটা ইউজ করতে পারো, লাইক দ্যাট। ওকে। আচ্ছা, আর কার যদি মনে হয় যে না অ্যাসাইনমেন্ট দিবে না, দুইটাই দিবে, কোনো সমস্যা নেই, তাহলে বেস্ট টু। আচ্ছা, এখন 21 তারিখে আমরা কয়টায় পরীক্ষা নিতে পারি সেটা নিয়ে একটু ডিসকাস করো নিজেদের মধ্যে। আর অ্যাসাইনমেন্টের ডেটটা কবে দিলে ভালো হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে 3-4 মিনিট সময় দিলাম, নিজেদের মধ্যে কথা বলো, আমি মিউট হয়ে গেলাম, ঠিক আছে? 3-4 মিনিট পরে আমি জয়েন করতেছি আবার, ওকে? আই গেস মিড 7টা বা 7:30টার টাইমে হলে ভালো হয় রাত্রে। হ্যাঁ হ্যাঁ বেটার। আচ্ছা, ডিসাইড হ্যাঁ হ্যাঁ ওটা ভালো হয়। 7:30 is the best time. কতক্ষণ হবে এটা তো জানি Earlier না। than, little earlier than 7:30 won't work because এখানে তো আমার ক্লাস থাকে মানে সানডেতে। or how about like 8 o'clock, like at least half an hour. Yeah, sure. It's fine. I am okay মানে with বলছে যে 7 ডিউরেশন after কতক্ষণ? 7 সমস্যা নেই better. 20 minutes এক্সামের exam. ডিউরেশন কতক্ষণ? 20 minutes exam na, so probably 30 to 40 minutes. I don't think so. Not really because 20 minutes short exam. questions থাকবে। 20 marks. রিটেন At least 1 hour মনে হয় Written exam. নিবেই। 20 মার্কস হইলে it will minimum take 1 hour. রিটেনে তো মনে টাইম বেশি Exactly. দিবে। হ্যাঁ, 1 ঘন্টার মতো হ্যাঁ। মিনিমাম লাগবে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। Understand. 7:30 AM না 7:30 PM? PM কে এমনি পরীক্ষা দিবে? এম তো না of দিবা? course. এত তেল হয় নাই সকালবেলা 7:30টার সময় উঠে পরীক্ষা দিব। আমার আচ্ছা মনে হয় স্যার সকালে অ্যাসাইনমেন্ট 10টা ডেডলাইন নিয়েও ডিসকাস করে বলছে না? সকালে 11টা অ্যাসাইনমেন্ট 12টা ডেডলাইন 1 উইক হলে হয় না? হ্যাঁ আমিও হ্যাঁ, সেম one week বলতাম, হলে হয়। লাইক নেক্সট সানডে আর হ্যাঁ, কি। কি হলে হয়? Next Tuesday. নেক্সট টিউসডে। আজকে হ্যাঁ Tuesday নেক্সট টিউসডে। ও আচ্ছা okay. 1 উইক হলে তো মানডে হবে না আজকে থেকে যদি হয়। বাই নেক্সট না টুইস্টে কিছু লাগবে না। হোক। আচ্ছা হ্যাঁ ইনাফ। ট্রাস্টে হলে বেটার হয়। শান্তি করো না, 1 উইক নিলেই হয়। শান্তি করো। আচ্ছা আমরা মিড টার্মের সময়টা বলি, ওইটা আমার মনে হয় সকাল দিকে দিলে ভালো না হয়। না মানে সকাল সকালে না, হবে। না, না, সারাদিন তো একটা সকালে ক্লাস রিভিশন করার টাইম থাকে সারাদিন হ্যাঁ মিলে। তার আগে এক্স্যাক্টলি। রিভিশন করলাম, বিকাল সকালে দিকে উঠে পড়তে বসো তুমি, সকালে উঠে পড়ো, দেন সন্ধ্যাবেলা পরীক্ষা দিও। সকালে না লিখতে সব ভুলে যাব, ঘুম আসবে, এক্স্যাক্টলি। মাথা কাজ করবে না সকালে। Monday, do you all have classes on Monday? No. নোপ আই ডোন্ট। আই ডু। Anyone? কিন্তু অনেকেরই আছে কারণ সবার তো আর একই না। That's what I'm asking. Like if like you know if Monday also we didn't have classes. ক্লাস আছে। আমার উইকে 6 ডেজ ক্লাস। এক্স্যাক্টলি 6 ডেজ। আচ্ছা, ডিপার্টমেন্টাল কোর্স না থাকলে মানে মানডেতে যদি কারো ডিপার্টমেন্টাল কোর্স না থাকে তাহলে কি মানডেতে দেয়া যায়? না রে ভাই আসে। Yeah. না অ্যাটেন্ড করা লাগে ম্যান্ডেটরি। না ওইটা কথা মানডেতে বলি কি নাই। দেওয়া যায়, like কি নিয়ে? মিড টার্মস এর কথা হইতেছিল। ডিপার্টমেন্টাল কোর্স যদি না থেকে থাকে কারো, ধরো ইংলিশ বা ম্যাথস থাকলো, ওটার সাথে কি অ্যাটেন্ড করা যায় এক্সাম? আমি আমরা সেটা বলছি। মানডেতেও দিতে পারি রাতে, এক্সাম দিয়ে দিতে পারে, 7:30 ইংলিশ 8টায়। এক্সাম দিয়ে দিতে হ্যাঁ পারে। মানডে 8টার দিকেও তো সুন্দর টাইম। হ্যাঁ মানডে 8টার দিকে দিতে পারি। সানডে আর মানডে এন্ড উড ওয়ার্ক। সবাই তো সেই টাইমে দেয় না, সবাই তো সেই টাইমে দেয় না, বিকজ আমাদের বিটি যখন এক্সাম হয় তখন তো অনেক লম্বা একটা টাইম দিয়ে রাখে, যার যখন সুবিধা হয় ওখানে ঢুকে তখন দেয়। আই থিঙ্ক ওইটা করাই বেটার, দ্যাটস গুড। বিকজ আমাদের বিটি এক্সামে আমরা কুইজে আমরা 7 to 9 PM টাইম থাকে, 10 মিনিটস এর এক্সাম, যে যখন ঢুকে দিবে। আই থিঙ্ক স্যার ক্যান হেল্প আস। এটা তো এভাবে হবে নাকি? এটা তো মনে হয় স্যার লাস্ট যেভাবে নিয়েছে এভাবে হতে পারে। হবে না। Midterms will be all have to be attended at the same time. না বাক্স থাকলে স্যারের বাক্স থাকলে তাইলে করা যেত, তো বাক্স নেই। আচ্ছা ডিসিশন কি কমপ্লিট হয়েছে Most probably. নাকি না আরো টাইম লাগবে? স্যার ঠিকঠাক হয় নাই। স্যার এখন ঠিক হয়েছে। আচ্ছা তাহলে অ্যাসাইনমেন্ট কবে দেওয়া যেতে পারে? নেক্সট টিউসডে। 1 week 1 week নেক্সট টিউসডে। স্যার। আচ্ছা নেক্সট টিউসডে, ওকে ঠিক আছে। টিউসডে। আমি তাহলে 4 Assignment- নাম্বার যে কোশ্চেনটা সেটা আজকে পাঠিয়ে দেব, ঠিক আছে? কি হইতে স্যার পারে? অ্যাসাইনমেন্ট কি যদি আমি স্যার, এটা চাই কাগজ সবারই কলমে করতে করতে হবে। পারবো নাকি? কাগজ কলমে চাইলে করা যাবে, কোনো সমস্যা নাই।
স্যার কেমড্রা শেখার আগ পর্যন্ত হাতেই করি মানে ডায়াগ্রামস গুলা স্যার হাতে আচ্ছা করি, হ্যাঁ, এটা কোনো প্লে সমস্যা স্টোরে নাই, পাওয়া কোনো অ্যাপ সমস্যা স্টোরে নাই। পাওয়া যাচ্ছে না, ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে স্যার অ্যাসাইনমেন্ট নেক্সট টুয়েসডেতে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ওকে, এখন স্যার মিডের একটা কথা বলি। মিড কোয়েশ্চেন কি? আছে হ্যাঁ শিওর। স্যার। রেফারেন্স অনেকগুলো সাইট থেকে তো স্যার নেওয়া হয়, তো সবগুলো সাইটেরই রেফারেন্স দিতে হবে তাহলে? মানে অনেক হ্যাঁ সাইটে সবগুলো ভিজিট সাইট করা থেকে, হয় হ্যাঁ স্যার। হ্যাঁ সবগুলো সাইট থেকে দিতে হবে তাহলে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার ধরেন কিছু কিছু জায়গায় আমি কোনো ওয়েবসাইটের হেল্প, হ্যাঁ একজন একজন প্লিজ। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবখানে হয়তো আমি আচ্ছা মিডটা কতক্ষণ হবে? আচ্ছা এটা ভালো কোশ্চেন। কতক্ষণ হতে পারে? 1 ঘন্টা সর্বোচ্চ? স্যার 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আচ্ছা আমার দেখতে হবে মিডের স্ট্যান্ডার্ড টাইম কতক্ষণ, আমার আসলে এটা দেখা হয় নাই, আমি সরি ফর দ্যাট। স্যার ইজ ইট ম্যান্ডেটরি সবাই একসাথে পরীক্ষা দিব নাকি নর্মাল অন্য কোর্সে যখন আমাদেরকে আচ্ছা টাইমলাইন দিয়ে এইটা রাখে? ডিপেন্ড করবে আসলে আমার বাক্সের অ্যাকাউন্টের উপর, ঠিক আছে? আচ্ছা স্যার আপনার এখন বাক্সের যদি অ্যাকাউন্ট কবে হবে? আমি তো ট্রাই করতেছি কন্টিনিউয়াসলি ভার্সিটিকে বলার, ঠিক আছে? এখন ধরো প্রত্যেক দিনই এরকম হয় যে আগামী সপ্তাহে হচ্ছে আর কি, এরকম একটা বিষয় আসে আর কি। যাই হোক, কিন্তু সেটা হচ্ছে না আর কি। এখন হয়তো বা হয়ে যাবে এর মধ্যে বাক্সের অ্যাকাউন্ট। জি এখন স্যার, যদি না বিকজ হয়, যদি বাক্সের অ্যাকাউন্ট না হয়, তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের তো আরেকটা সেকশন আছে, বায়োকেমিস্ট্রি ক্লাস হয়, ঠিক আছে? তো ওদের সাথে মিলে একসাথে মিট দেওয়া যেতে পারে আর কি, ওদের টাইম অনুযায়ী আর কি, সবার একসাথে। এটা ফেয়ার হয় স্যার, মানে সবাই মিলে একসাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যার ওদের টাইম, সাথে যদি আমাদের টাইমিং না মিলে, বিকজ ওদের কোর্স তো আলাদা। না কোর্স তো সেম। কোর্স তো সেম, কোর্স সেম, সরি টাইমিংটা কোর্স অ্যাজ ইন সরি সেকশনটা ডিফারেন্ট আর কি। হ্যাঁ সেকশনটা ডিফারেন্ট জাস্ট। তো কোশ্চেনও সেম থাকবে সবার, শুধু বাক্সে যেয়ে জাস্ট পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে, সবার জন্য সেম থাকবে। তাহলে জাস্ট ওরা হয়েছে স্যার ওদের তাহলে সেকশনটা তো একটা মেনটেন করবে। টাইমলাইন থাকবে তাই না? হ্যাঁ তাহলে টাইমলাইন মেনটেন করা লাগবে যে কখন টাইম। না স্যার বলছি যে তখন আর কি একটা টাইম দেওয়া থাকবে, যখন যে সুবিধা হবে ঢুকে জাস্ট এক্সামটা দিয়ে দিবে। এইটা আমাকে তাহলে ওই সেকশনের কোর্স টিচার যিনি আছেন তার সাথে কথা বলে ফিক্স করতে হবে। স্যার আমাদের তো কুইজও আমাদের মনে হয় আরো 2টা কুইজও নেওয়ার কথা ছিল। আচ্ছা হ্যাঁ, এখন মিডের আগে হয়তো আমরা আরেকটা কুইজ নিতে পারি আর কি, সেটা ডেট কবে হতে পারে? ধরো আমরা যদি প্রোটিনের উপর একটা কুইজ নেই। স্যার জাস্ট প্রোটিনের উপরে যে এই এক্সামটা, সরি এই লেকচারের উপরে? যেহেতু সবার মার্কস খারাপ আসতেছে, আমি চাচ্ছি যে মার্কস যাতে ভালো আসুক আর কি। হ্যাঁ অনেকেরই তো মার্কস খারাপ আসছে, রাইট? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা তো আমি আসলে কাউকে নিরাশ করতে চাই না আর কি, হ্যাঁ, বা কোন স্টুডেন্ট কম নাম্বার পাক সেটা আমি চাই না আর কি। তো ছোট সিলেবাসে পরীক্ষা হোক, কোনো সমস্যা নাই। প্রোটিনটা মানে দেখতে ইজি হলেও আসলে একটু ডিফিকাল্ট আছে আর কি। হ্যাঁ মানে আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি এটা। হ্যাঁ স্যার, প্রোটিনে চাইলে অনেক প্যাচায় কোশ্চেন করা যায়, আর আপনি এটা না করলেই হয়। না আমি কিন্তু খুব বেশি পেঁচায় কোশ্চেন করি না। হ্যাঁ না আমি যেটা করেন করি নাই, যে সিম্পলের মধ্যে একটু জটিল করার চেষ্টা করি আর কি, মাঝে সিম্পলের মাঝে আর মধ্যে কি। গর্জিয়াস। মাঝে মাঝে একটু জটিল হ্যাঁ করি, কয়েকটা কোশ্চেন আর কি। হ্যাঁ সব না কিন্তু আর কি, হয়তো বা 1-2টা কোশ্চেন আর কি, বাট ট্রিক্সটা বুঝতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে যে তাহলে। কোশ্চেনটা করতে চাইতেছিলাম তখন থেকে, ধরেন অ্যাসাইনমেন্টের সময় আমি অ্যাকচুয়ালি কোনো রেফারেন্স ইউজ করলাম না, কিছু একটা ইনফরমেশন অ্যাড করলাম যেটা আমি প্রিভিয়াসলি জানি। এখন এটা দেখে যদি কারো মনে হয় আমি এটা কোনো সাইট থেকে নিছি বা এরকম যদি একটা কনফিউশন অ্যারাইজ করে, তখন কি করব? ধরেন আমি আচ্ছা এটা কোনো কোনো সাইট থেকে সমস্যা নেই নাই, নাই। কোনো সমস্যা নাই। প্রিভিয়াসলি জানা ইনফরমেশন যেটা তোমার কাছে জানা মনে হবে আর কি, সেটা বাকিদের কাছেও কম বেশি জানা আর কি। ওকে বা আমি হয়তো তার কাছাকাছি কিছু জানতে পারি আর কি, ঠিক আছে? সব জিনিস যে জানি তা না আর কি, হয়তো কাছাকাছি কিছু জানতে পারি আর কি। তো সেটা নিয়ে ওকে কোনো সমস্যা স্যার। হবে না আর কি। আর স্যার ধরেন নেট থেকে কোনো রেফারেন্স ইউজ করলাম না, মানে
আমার কাছে অলরেডি থাকা কোনো বই থেকে ইউজ করলাম তখন। তাহলে বইটার নাম লিখে দিতে হবে, ওকে স্যার, বইটার চ্যাপ্টার নাম, নাম সহ। পেজ নাম্বার, চ্যাপ্টার নাম্বার সব সহ। ওকে স্যার। স্যার আমরা কি কুইজটা তাহলে 14th দিতে পারি, নেক্সট সানডেতে? আচ্ছা, এটা নিজেদের মধ্যে কথা বলে তাহলে ডেট ফিক্স করে আমাকে বলে দিলেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমি তাহলে মিটিং ক্লোজ করে ফেললাম। স্যার টপিকটা কি কুইজের? প্রোটিন টপিক প্রোটিন, টপিক করলাম ইজি, যাতে সবাই 20 পায়, ঠিক আছে? স্যার 16তে নিলে কেমন হয়? 16th তো সবাই- বিটি আছে, 15th বিটি আছে। আচ্ছা, সবাই মিলে ডিসাইড করে আমাকে জাস্ট গ্রুপে বলে দিলেই হবে যে স্যার আমরা এত তারিখে কুইজ দিতে চাই, ঠিক আছে? স্যার তাহলে মিটিং ক্লোজ করেন না, আর না হলে সবার অন্য কোথাও গিয়ে ডিসকাস করা হবে না। আচ্ছা, তাহলে আমি মিটিং রাখলাম, একটু থাকবো। সমস্যা নাই, ওকে। আমি তাহলে রেকর্ডিংটা ক্লোজ করে ফেলি, ওকে? আচ্ছা স্যার। আচ্ছা, আমি মিটিং ক্লোজ করলাম না, ঠিক আছে, ওকে। আচ্ছা, I was suggesting